মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারানো এত কঠিন কেন? আজকের আলোচনায় আমরা এই বিষয়টা একটু তলিয়ে দেখব একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণের ভিত্তিতে। মানে আমেরিকার ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সামরিক শক্তি, অর্থনৈতিক দিক, কি বিষয় একে এতটা দুর্ভেদ্য করে তুলেছে সেটাই বুঝতে চেষ্টা করব। হ্যাঁ, তবে প্রথমেই একটা জিনিস স্পষ্ট করা দরকার, মানে এখানে কিন্তু যুদ্ধের জয়গান গাওয়া হচ্ছে না, আমরা শুধু কৌশলগত কারণগুলো একটু বিশ্লেষণ করছি। আমেরিকার ওই বিশাল ডিফেন্স বাজেট, মানে 2024-এর হিসেবে $886 বিলিয়ন। 886 বিলিয়ন? চীন বা ভারতের মিলিত বাজেটের চেয়েও বেশি বলছেন? হ্যাঁ, তার চেয়েও বেশি। এটা অবশ্যই একটা বিরাট ব্যাপার, কিন্তু এটাই পুরো ছবিটা নয়। আরও অনেক কারণ আছে। দেখব আমরা কিভাবে বিভিন্ন ফ্যাক্টর একসাথে কাজ করছে। ওই যে 1812 সালের যুদ্ধের কথাও আসবে, যখন ব্রিটিশরা ঢুকে পড়েছিল। ঠিক, তাহলে আসুন শুরু করা যাক আমেরিকার ভূগোল দিয়ে। মানে দুপাশে দুটো বিশাল মহাসাগর, আটলান্টিক আর প্রশান্ত। এ তো প্রাকৃতিক দেয়ালের মতো, তাই না? একদম প্রাকৃতিক ঢাল। হাজার হাজার কিলোমিটার সমুদ্র পেরিয়ে সেনা আনা, রসদ জোগানো, এটা যে কোনো আক্রমণকারীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, বিশেষ করে আবহাওয়ার যা অবস্থা থাকে। আর প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ, ওটা তো একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। অবশ্যই, ওখান থেকে পুরো এলাকার উপর নজরদারি চলে, আবার দরকার হলে আক্রমণেরও সুবিধা। আর আটলান্টিক পেরোতে গেলেও তো আমেরিকার যারা মিত্রদেশ, তাদের নজর এড়িয়ে যাওয়া বেশ কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। ধরুন কেউ যদি পশ্চিম উপকূলে পৌঁছেও যায়, কি হবে? সেখানে তো শুনলাম রকি পর্বতমালা অনেক উঁচু। হ্যাঁ, প্রায় 14,000 ফুট উঁচু। তারপরেই আবার বিশাল মরুভূমি, মানে চরম তাপমাত্রা, জলের সংকট। লোকে বলে ইরাকের মরুভূমির চেয়েও নাকি ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, আর পূর্ব উপকূল? ওদিকটা তো বেশ জনবহুল। হ্যাঁ, ঘনবসতি, কিন্তু সেখানেও প্রতিরক্ষা কমজোরি নয়। নরফোকের মতো বিরাট নেভাল বেস, পেন্টাগন হেডকোয়ার্টার্স, ক্যাম্প লেজিউনি, ফোর্ট ব্র্যাগ, বড় বড় সব মিলিটারি ইনস্টলেশন ওখানে। মানে স্থলপথে ঢোকাও মুশকিল। উত্তরে কানাডা তো মিত্রদেশ, আর দক্ষিণে? উত্তরে কানাডা, মানে দুর্গম ভূগোল, ভয়ানক ঠান্ডা আবহাওয়া, আবার নেটো সদস্য, সামরিক সহযোগীও বটে। আর দক্ষিণে মেক্সিকোর সাথেও সম্পর্ক ভালো, সুতরাং স্থল সীমান্ত বেশ সুরক্ষিত। বেশ, এটা তো গেল প্রাকৃতিক বাধা, সীমান্ত। দেশের ভেতরের পরিকাঠামো, মানে রাস্তাঘাট, রেলপথ, এগুলোর কি অবস্থা? সেটাও একটা বিরাট অ্যাডভান্টেজ। প্রায় 70 লক্ষ কিলোমিটারের সড়ক আর রেল নেটওয়ার্ক, মানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেনা বা সরঞ্জাম পাঠানোটা খুব দ্রুত করা যায়। আর শহরগুলোও বলতে গেলে এক একটা ছোটখাটো দুর্গের মতো। এবার আসি প্রযুক্তির কথায়। এই যে নজরদারির কথা বললেন, স্যাটেলাইট, এটা কতটা শক্তিশালী? খুবই শক্তিশালী। মানে শোনা যায় প্রায় 350টারও বেশি মিলিটারি আর স্পাই স্যাটেলাইট আছে ওদের। দিনরাত 24 ঘন্টা পুরো পৃথিবীর ছবি তুলছে, ডেটা সংগ্রহ করছে। ফলে হঠাৎ করে বড় মাপের কোনো হামলা করাটা প্রায় অসম্ভব, ওরা আগেই টের পেয়ে যেতে পারে। আর সাইবার ওয়ারফেয়ার? এনএসএর মতো সংস্থা আছে বলছিলেন। হ্যাঁ, এনএসএ, সাইবার কমান্ড, এরা শত্রুপক্ষের রাডার সিস্টেম, কমিউনিকেশন নেটওয়ার্ক এগুলো জ্যাম করে দিতে পারে, হ্যাক করতে পারে। মানে পুরো নেটওয়ার্ক বিকল করে দেওয়া সম্ভব। ওই যে ইরানের পারমাণবিক কেন্দ্রে সাইবার অ্যাটাক হয়েছিল। ও হ্যাঁ, শুনেছিলাম বটে। তার মানে আকাশপথেও নিশ্চিন্ত হওয়া কঠিন। ওই যে F-220 র্যাপ্টর, B-2 স্টেলথ বম্বার, এগুলো কি সত্যিই রাডারকে ফাঁকি দেয়? দেয় তো, বিশেষ করে B-2 স্টেলথ বম্বার। এটা প্রায় নিঃশব্দে উড়ে গিয়ে টার্গেটে আঘাত হানতে পারে, রাডারেও ধরা পড়ে না সহজে। আবার প্রেডেটর বা রিপার ড্রোনের মতো জিনিস আছে। ড্রোন, সেগুলো অস্ত্র নিয়ে উঠতে পারে? হ্যাঁ, পারে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করা যায়, ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারে। আবার ধরুন KC-135 ট্যাঙ্কার প্লেন আছে, যেগুলো আকাশে উড়ন্ত ফাইটার জেটেই তেল ভরে দেয়। এখন তো ওরা হাইপারসোনিক মিসাইল, লেজার ক্যানন, এমনকি স্পেস ফোর্স নিয়েও কাজ করছে। বিশাল ব্যাপার। আচ্ছা, সামরিক বাহিনীর আকার আর ক্ষমতা যদি একটু বলেন, মানে সৈন্য সংখ্যা, নেভি, এয়ারফোর্স, সংখ্যাটা বিরাট। সক্রিয় সেনাই প্রায় 13 লক্ষ, আর রিজার্ভ ধরলে মোট 20 লক্ষেরও বেশি প্রশিক্ষিত সেনা। তার ওপর নেভি সেলস, ডেল্টা ফোর্স, গ্রিন ব্যারেটসের মতো স্পেশাল ফোর্স তো আছেই। আর নৌবাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা বলছিলেন? হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় নেভি, 11টা নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, প্রতিটায় প্রায় 70 থেকে 90টা ফাইটে জেট থাকে। ভাবুন একবার। সাথে তো অগণিত সাবমেরিন, ডেস্ট্রয়ার, ক্রুজার আছেই। পুরো বিশ্ব জুড়ে ওরা টহল দেয়।
এয়ারফোর্সের কি অবস্থা? এয়ারফোর্সেও প্রায় ১৩,০০০-এর বেশি যুদ্ধবিমান হেলিকপ্টার আছে। F-22, F-35-এর মতো একেবারে লেটেস্ট টেকনোলজির প্লেন। আর বিশ্বজুড়ে ওদের প্রায় ৮০০-র বেশি মিলিটারি বেস আছে, ৮০টার মতো দেশে। ৮০০ বেস? তার মানে তো তার মানে হলো ২৪ ঘন্টার নোটিশে ওরা পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে সামরিক শক্তি পৌঁছে দিতে বা হামলা চালাতে পারে। এর সাথে থ্যাড, পেট্রিয়ট, অ্যাজিসের মতো মিসাইল ডিফেন্স সিস্টেম তো আছেই। এত সব আয়োজন, এর জন্য তো বিপুল টাকা লাগে। অর্থনীতি কিভাবে সাপোর্ট দেয়? এখানেই আমেরিকার আসল শক্তি। বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় ৪০% ওরা একাই করে। এই বিপুল বাজেট ওদের গবেষণা, নতুন অস্ত্র তৈরিতে সাহায্য করে। অর্থনীতি এতটাই মজবুত যে লম্বা সময় ধরে যুদ্ধ চালালেও সহজে ভেঙে পড়বে না। দেশের ভেতরেই অস্ত্র তৈরির কারখানা আছে নিশ্চয়ই। অবশ্যই লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িংয়ের মতো বিশাল বিশাল ডিফেন্স কোম্পানি আছে। যুদ্ধের সময় অস্ত্রের সাপ্লাই লাইনে টান পড়ার সম্ভাবনা কম। আরেকটা বড় ব্যাপার হলো জ্বালানি আর খাদ্যে প্রায় স্বনির্ভর। তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম সবই আছে, আবার খাবার উৎপাদনও এগিয়ে, ফুড সারপ্লাস। ডলারের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ বলছিলেন। হ্যাঁ, মানে ডলার তো গ্লোবাল রিজার্ভ কারেন্সি, তাই আন্তর্জাতিক বাণিজ্যে বা যুদ্ধের সময় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সুবিধা হয়। উল্টে ওরা অন্য দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে, যেটাকে স্যাংশনস বলে। আচ্ছা, আরেকটা অদ্ভুত বিষয় শুনেছিলাম, সাধারণ মানুষের হাতে নাকি প্রচুর বন্দুক। হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর। প্রায় ৩৯ কোটি বন্দুক আছে সাধারণ মানুষের হাতে, মানে মাথাপিছু একটারও বেশি। প্রায় ৪২% পরিবারে অন্তত একটা আগ্নেয়াস্ত্র আছে। এদের অনেকে আবার শুটিং বা সেলফ ডিফেন্স ট্রেনিংও নেয়। যদি কখনো যুদ্ধ লাগে, এরা কিন্তু স্থানীয়ভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, ছোটখাটো মিলিশিয়ার মতো। উফ, আর সবশেষে পারমাণবিক অস্ত্র। হ্যাঁ, সেটা তো আছেই। ৫,০০০-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড। এটার ব্যবহার মানে তো প্রায় বিশ্বযুদ্ধ, মানব সভ্যতার ধ্বংস। এটাই হয়তো শেষ পর্যন্ত সবচেয়ে বড় ডিটারেন্ট বা প্রতিবন্ধক। তবে একটা ব্যতিক্রম তো ঘটেছিল ইতিহাসে, ১৮১২ সালে। ঠিক, ব্রিটিশরা সেবার ওয়াশিংটন ডিসি আক্রমণ করে হোয়াইট হাউসে আগুন লাগিয়ে দিয়েছিল। প্রেসিডেন্টকে পালিয়ে যেতে হয়েছিল। যদিও পরে আমেরিকানরা নিউ অর্লিন্সে ব্রিটিশদের বুড়ি তরা হারায় এবং ঘেন্ট চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়। কিন্তু আমেরিকার রাজধানীতে ওটাই একমাত্র সফল বিদেশি আক্রমণ। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, আমেরিকার ভৌগোলিক অবস্থান, ওদের টেকনোলজি, বিশাল আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মিলিটারি, শক্তিশালী অর্থনীতি, জ্বালানি আর খাদ্যের স্বনির্ভরতা, এমনকি সাধারণ মানুষের সশস্ত্র থাকা, আর শেষে পারমাণবিক অস্ত্র, এই সব কিছু মিলিয়ে আমেরিকার মাটিতে সফল আক্রমণ বা দখলদারি চালানোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। উৎস ভিডিওটাতেও মূলত এই পয়েন্টগুলোই বলা হয়েছে। হ্যাঁ, একদম। তবে একটা কথা শেষে ভাবার জন্য রেখে যাই। আজকের আলোচনাটা তো হলো মূলত এখনকার প্রচলিত যুদ্ধ পদ্ধতির নিরিখে, তাই না? কিন্তু যুদ্ধের ধরন, কৌশল তো সবসময় বদলাচ্ছে। কে বলতে পারে, ভবিষ্যতে হয়তো এমন কোনো দিক থেকে দুর্বলতা বেরিয়ে আসবে, এমন কোনো অপ্রচলিত পদ্ধতিতে আক্রমণ হবে, যা আজকের এই বিশ্লেষণে আমরা ধরতেই পারছি না। এটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা থাকলো।